শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও। আশা করি তোমরা ভালো আছো। আমার ঘরে আমার স্কুল অনুষ্ঠানে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি হাফিজউদ্দিন খান। আজ আমরা নবম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা বিষয়টি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের এই বইয়ের দ্বিতীয় অধ্যায়ের নাগরিক ও নাগরিকতা ক্লাসটি তোমাদের সাথে শেয়ার করব। নিশ্চয়ই তোমরা ক্লাসটি উপভোগ করবে। চলো আমরা ক্লাস শুরুর আগে তোমাদের সাথে কিছু ছবি শেয়ার করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ কিছু ছবি। নিশ্চয়ই ছবিগুলো দেখে তোমরা কি অনুমান করছো? আমরা প্রথমেই দেখতে পাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, অর্থাৎ আমাদের দেশের একটি মনোগ্রাম। আমরা দেখতে পাচ্ছি নগর ভবনের একটি ছবি। দেখতে পাচ্ছি কিছু মানুষের দীর্ঘ লাইন ভোটদান কেন্দ্রে এবং স্বচ্ছ একটি ব্যালট বাক্স, অর্থাৎ ভোটদানের একটি প্রক্রিয়া। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে নিশ্চয়ই তোমরা অনুমান করতে পেরেছ আমাদের আজকের পাঠের বিষয়। আমাদের আজকের পাঠ দ্বৈত নাগরিকতার ধারণা ও সুনাগরিকের গুণাবলী। চলো শিক্ষার্থীরা, আমরা মূল পাঠে ফিরে যাই। আমরা এই পাঠটি শেখার পরে যা শিখব, দ্বৈত নাগরিকতা কি ব্যাখ্যা করতে পারব, সুনাগরিকতার ধারণা ব্যাখ্যা করতে পারব এবং উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য সুনাগরিকের গুরুত্ব ব্যাখ্যা করতে পারব। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসি আমরা কিছু মৌলিক ধারণার সাথে পরিচিত হতে। দ্বৈত নাগরিকতা আমাদের আজকের পাঠের মূল বিষয়। দ্বৈত নাগরিকতা। দ্বৈত নাগরিকতা শব্দটি নিশ্চয়ই তোমাদের কাছে একটু দুর্বোধ্য মনে হচ্ছে। আসলে না, বিষয়টি খুবই সহজ। দ্বৈত শব্দটি দ্বারা আমরা দুই এই শব্দটিকেই বুঝে থাকি এর অর্থবোধক হিসেবে। অর্থাৎ দ্বৈত নাগরিক হল একজন নাগরিকের একই সঙ্গে দুটি রাষ্ট্রের নাগরিকতা অর্জন করার যে যোগ্যতা। অর্থাৎ একটি দেশের অথবা যে কোনো দেশেরই একজন নাগরিক যখন দুটি রাষ্ট্রের নাগরিকতা অর্জন করবে, তখন তাকে আমরা বলবো দ্বৈত নাগরিকতা। আমরা আমাদের গত ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম নাগরিকতা লাভের পদ্ধতিগুলো, অর্থাৎ একজন নাগরিক রাষ্ট্রের নাগরিকতা কি কি উপায়ে লাভ করতে পারে। সেখানে নিশ্চয়ই তোমরা জেনেছ আমাদের নাগরিকতা লাভের প্রধান দুটো ধরনের প্রসঙ্গ। একটি ছিল জন্মসূত্রে নাগরিকতা লাভ, আর একটি ছিল অনুমোদন সূত্রে নাগরিকতা লাভ। আমরা জন্মসূত্রে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে আবার দুটো নীতিকে ব্যাখ্যা করেছিলাম। মূলত দ্বৈত নাগরিকতা এই জন্মসূত্রে নাগরিকতা অর্জনের নীতি থেকেই মূলত সৃষ্ট। তাহলে আমরা একটি উদাহরণের মাধ্যমে দ্বৈত নাগরিকতা বলতে কাকে বুঝি তা আরও ভালোভাবে বুঝতে পারব। বাংলাদেশে আমরা জন্মনীতি অনুসরণ করি। আমাদের নাগরিকতা লাভের পদ্ধতি হিসাবে জন্মনীতি অনুসরণ করি। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র জন্মনীতি ও জন্মস্থান নীতি উভয়ই অনুসরণ করে। কাজেই বাংলাদেশের পিতামাতার সন্তান মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে শেষ জন্মস্থান নীতি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হবে। আবার জন্ম নীতি অনুযায়ী সে বাংলাদেশেরও নাগরিকতা অর্জন করবে। তাহলে নিশ্চয়ই বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছ দ্বৈত নাগরিকতা কি। মূলত জন্মসূত্রে নাগরিকতা অর্জনের পদ্ধতি থেকে জন্ম নীতি অনুসারে একজন নাগরিক দ্বৈত নাগরিকতা অর্জন করতে পারে। এবার চলো আমরা আমাদের পাঠের দ্বিতীয় মৌলিক বিষয়টিতে নজর দেই। সুনাগরিক। একটি রাষ্ট্রের জন্য, একটি দেশের জন্য নাগরিক অত্যাবশ্যকীয়। তোমরা নিশ্চয়ই জানো রাষ্ট্র একটি বৃহৎ রাজনৈতিক প্রতিষ্ঠান। মানুষের জন্যই, মানুষের কল্যাণের কথা চিন্তা করেই
রাষ্ট্র নামক এই রাজনৈতিক প্রতিষ্ঠানটির সৃষ্টি। কিন্তু আমরা কি জানি এই রাষ্ট্রের যে 4টি উপাদান রয়েছে, জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি উপাদান নাগরিক। কিন্তু এই নাগরিককে আবার সুনাগরিক হতে হবে রাষ্ট্রেরই কল্যাণের কথা চিন্তা করে। আমরা যদি একটি উন্নত ও কল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে সুনাগরিক হতে হবে। সুনাগরিক রাষ্ট্রের সম্পদ। একটি রাষ্ট্র তখনই উন্নতির শিখরে পৌঁছতে পারে যখন তার নাগরিক দায়িত্বশীল আচরণ করতে অভ্যস্ত হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লর্ড ব্রাইসের কথা শুনেছ। রাষ্ট্রবিজ্ঞানী লর্ড ব্রাইস সুনাগরিকের 3টি গুণের কথা বলেছেন। তিনি সেই গুণের কথা বলতে গিয়ে একটি উক্তিতে বলেছেন, সেই ব্যক্তি সুনাগরিক যে বুদ্ধি, বিবেক ও আত্মসংযমের অধিকারী। অর্থাৎ আমাদের মধ্যে যে বুদ্ধিমান, যে সকল সমস্যা অতি সহজে সমাধান করে, যার বিবেক আছে, যে ন্যায় অন্যায়, সৎ অসৎ বুঝতে পারে এবং যে আত্মসংযমে অর্থাৎ বৃহত্তর স্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে পারে, তাকেই আমরা সুনাগরিক বলবো। নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সুনাগরিকের সংজ্ঞাটি এবং ধারণাটি সহজেই বুঝতে পেরেছ। আমরা লর্ড ব্রাইসের সংজ্ঞা থেকেই সুনাগরিকের 3টি গুণাবলী স্পষ্ট করে জানলাম। একটি হলো বুদ্ধি, দ্বিতীয়টি বিবেক এবং তৃতীয়টি আত্মসংযম। আমরা এবার প্রত্যেকটি গুণাবলী আলাদা আলাদা করে বোঝার এবং ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথমে আসো বুদ্ধি, সুনাগরিকের অন্যতম গুণ। বুদ্ধিমান নাগরিক পরিবার, সমাজ ও রাষ্ট্রের বহুমুখী সমস্যা চিহ্নিত করে সমাধানের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তাছাড়া যথাযথভাবে নাগরিক অধিকার ভোগ ও কর্তব্য পালনের জন্য বুদ্ধিমান নাগরিকের প্রয়োজন বেশি। রাজনৈতিক দলের বক্তব্য বিশ্লেষণ করা, সুষ্ঠু জনমত গড়ে তোলা এবং উপযুক্ত ও সৎ প্রতিনিধি নির্বাচন করা বুদ্ধিমান নাগরিকের পক্ষে সম্ভব। প্রতিটি রাষ্ট্রের উচিত নাগরিকদের যথাযথ শিক্ষাদানের মাধ্যমে বুদ্ধিমান নাগরিক গড়ে তোলা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ একজন নাগরিকের জন্য বুদ্ধি নামক গুণটি কত জরুরি প্রয়োজন। অর্থাৎ বুদ্ধিমান নাগরিক রাষ্ট্রটিকে একটি কল্যাণকামী ও উন্নত রাষ্ট্রে পরিণত করতে পারে। বুদ্ধিমান নাগরিক ছাড়া কখনোই ওই রাষ্ট্রের সরকার ব্যবস্থা ও রাজনৈতিক দলের বক্তব্য বোঝা এবং সেই অনুসারে রাষ্ট্রের জনমত গঠন করা সম্ভব নয়। প্রিয় শিক্ষার্থীরা, এবার চলো আমরা দ্বিতীয় গুণটির সাথে পরিচিত হই, বিবেক। সুনাগরিকের বিশেষ একটি গুণের নাম বিবেক। বিবেকের আহ্বানে সাড়া দিয়ে সুনাগরিক সর্বদা দুষ্টের দমন ও শিষ্টের পালন করে থাকে। এই গুণের মাধ্যমে নাগরিক ন্যায় অন্যায়, সৎ অসৎ, ভালো মন্দ অনুধাবন করতে পারে। অর্থাৎ সার্বিকভাবে যাকে আমরা বলি সামাজিক মূল্যবোধ। একজন নাগরিক বিবেক সম্পন্ন হলে তার মধ্যে সামাজিক মূল্যবোধ সৃষ্টি হয়। সে সমাজের ভালো মন্দ, ন্যায় অন্যায় এবং সৎ অসতের মধ্যে তখন পার্থক্য সৃষ্টি করতে পারে। এছাড়া অনাচার, অন্যায়, দুঃশাসন হতে দেশকে বাঁচাতে হলে বিবেক সম্পন্ন নাগরিক সবচেয়ে বেশি প্রয়োজন। আর এই বিবেক সম্পন্ন নাগরিক আমরা কিভাবে তৈরি করতে পারব? নৈতিক মান সম্পন্ন শিক্ষা বিস্তারের মাধ্যমেই আমরা বিবেক সম্পন্ন নাগরিক গড়ে তুলতে পারব
এবং সেক্ষেত্রে এই কাজটিতে সরকার ও সচেতন জনগণকে দায়িত্ব নিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে একটি উদাহরণ থেকে বুঝে নেই বিবেক সম্পন্ন নাগরিকের ভূমিকা কী। যেমন ধরো, আমরা রাষ্ট্রের নাগরিক হিসেবে সময় মতো কর প্রদান করি। কেন কর প্রদান করি? রাষ্ট্রের উন্নয়নের জন্য। এছাড়া প্রতি 5 বছর অন্তর অন্তর আমাদের দেশের জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে আমরা সৎ ও যোগ্য প্রার্থীকে আমাদের প্রতিনিধি হিসাবে বাছাই করি। এই দুটো কাজ সম্পন্ন করতে গিয়ে আমরা বিবেক সম্পন্ন নাগরিকের দায়িত্ব পালন করি। এবার আসো, আমরা নাগরিকের তৃতীয় গুরুত্বপূর্ণ গুণটির সাথে পরিচিত হব, আত্মসংযম। আত্মসংযম সুনাগরিকের শ্রেষ্ঠ গুণ। আত্মসংযম অর্থ কী? আত্মসংযম অর্থ হল নিজেকে সকল প্রকার লোভ লালসার ঊর্ধ্বে রেখে সততা ও নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব কর্তব্য পালন করা। নিজের বিরুদ্ধে সংগ্রাম করে লোভ লালসার হাত থেকে নিজেকে সংযত করার চেয়ে বড় আর কিছু নেই। ব্যক্তিগত জীবনে ও জাতীয় জীবনের বিভিন্ন বিষয়ে নিজের মতের পাশাপাশি অন্যের মতামতকে গ্রহণ ও শ্রদ্ধা করার মানসিকতা না থাকলে আমরা কখনোই গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সফল হতে পারব না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছ আত্মসংযম নাগরিকের সুনাগরিক হয়ে ওঠার জন্য কতটা প্রয়োজনীয় একটি গুণ। আমরা যদি ব্যক্তিগতভাবে নিজেদের ক্ষুদ্র স্বার্থকে পরিত্যাগ করতে না পারি, আমাদের বৃহৎ স্বার্থে আমরা যদি লোভ লালসা থেকে নিজেদেরকে বিরত থাকতে না পারি, তাহলে আমরা রাষ্ট্রের বিভিন্ন কল্যাণমূলক কাজ, জনসেবামূলক কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারব না। আমরা তাহলে কিছুতেই আমাদের রাষ্ট্রকে আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারব না। সমাজের বৃহত্তর স্বার্থে আমাদের নিজের ক্ষুদ্র স্বার্থতাই ত্যাগ করার নামই হচ্ছে আত্মসংযম। প্রত্যেক নাগরিককে দুর্নীতি, স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্বের ঊর্ধ্বে থাকতে হবে এই আত্মসংযম নামক গুণটি বজায় রাখার জন্য। গণতান্ত্রিক ব্যবস্থার সফলতার জন্য আত্মসংযমী সুনাগরিক তাই খুব বেশি প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই 3টি গুণাবলীর বাইরেও একজন সুনাগরিকের আরও যে সকল গুণগুলো থাকা উচিত বলে মনে করি, তা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ টিভি স্ক্রিনে, দেশের শাসন ব্যবস্থা সম্পর্কে জানতে হবে, অন্যায়ের প্রতিবাদ করার মতো মনোভাব থাকতে হবে, আইন শৃঙ্খলা মানতে হবে, আত্মবিশ্বাসী ও দৃঢ় মনোভাবের অধিকারী হতে হবে, দেশের স্বার্থকে বড় করে দেখতে হবে। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি একজন সুনাগরিক রাষ্ট্রে বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব পালনকালে গুরুত্বপূর্ণ 3টি গুণের পাশাপাশি আরও অন্যান্য গুণাবলী অর্জন করবে এবং সেই মোতাবেক তার উপর অর্পিত দায়িত্বটুকু সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করবে। আমরা প্রত্যেকেই সচেতন নাগরিক হিসাবে সুনাগরিকের দায়িত্ব পালন করব, সুনাগরিকের পরিচয় দেব। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো আমরা একটু পাঠ মূল্যায়ন করে দেখি। আমাদের আজকের পাঠের মাধ্যমে আমরা কতটুকু আমাদের আলোচ্য পাঠ ও বিষয়াবলীর মধ্যে নিজেদেরকে সংযুক্ত করতে পেরেছি আমরা একটু যাচাই করে দেখি। সেলফ অ্যাসেসমেন্ট, আত্মযাচাই। তোমরা দেখো একটি প্রশ্ন, রোহান বাসা থেকে বের হয়ে রিকশায় যাচ্ছিল। হঠাৎ সে দেখল একটি গাড়ি একজন পথচারীকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। রোহান দ্রুত অন্যদের সহযোগিতায়
ড্রাইভারকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করল এবং আহত পথচারীকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেল। এখন প্রশ্ন, রোহানের এই আচরণে মূলত কোন গুণটির প্রতিফলন ঘটেছে? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এবার ভেবে নাও, মনে মনে ভেবে তোমাদের ভাবনার সাথে সঠিক উত্তরটি মিলিয়ে নাও। নিশ্চয়ই তোমরা সঠিক উত্তরটি ভাবতে পেরেছ আশা করি। এর সঠিক উত্তর হবে বিবেক। অর্থাৎ একজন বিবেক সম্পন্ন নাগরিকই এ ধরনের কাজ এইভাবে সম্পন্ন করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পাঠ শেষে যা শিখলাম তা আবার একটু দেখে নেই। আমরা শিখেছি একজন ব্যক্তির একই সঙ্গে দুটি রাষ্ট্রের নাগরিকতা অর্জনকে কি বলে? দ্বৈত নাগরিকতা। এবং জন্মসূত্রে নাগরিকতা লাভের যে পদ্ধতি, সেখান থেকে মূলত জন্মনীতি অনুসরণের মধ্য দিয়ে এই দ্বৈত নাগরিকতা সৃষ্টি হয়। আমরা আজকের পাঠে সুনাগরিক হতে হলে 3টি গুণ থাকতে হবে: বুদ্ধি, বিবেক ও আত্মসংযম। এই বিষয়গুলোর সাথে বিশদভাবে পরিচিত হয়েছি। উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য সুনাগরিকের অপরিহার্যতা জেনেছি। নৈতিক ও মানসম্পন্ন শিক্ষা বিস্তারের মাধ্যমে রাষ্ট্র তার সুনাগরিক গড়ে তুলতে পারে, সে বিষয়টিও আমরা জেনেছি। চলো আমরা বাড়ির কাজে যাই। একটি বাড়ির কাজ তোমাদের দিচ্ছি, যেটা একটি প্রশ্ন, তোমাদেরই পাঠ ভিত্তিক। রাষ্ট্রের একজন সুনাগরিক হতে চাইলে তোমার কি কি গুণ থাকা প্রয়োজন ভেবে লিখো। তুমি একেবারেই সৃজনশীল উপায়ে তোমার নিজের ভাবনা থেকে আজকের ক্লাসের, আজকের পাঠের মূল বিষয়বস্তু অনুধাবন করে বাড়ির কাজটি তোমার বাড়ির কাজের খাতায় লিখবে। স্কুল খোলার পর তুমি তোমার বিষয় শিক্ষককে বিষয়টি দেখিয়ে তুমি তোমার মূল্যায়ন জেনে নিতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের ক্লাসটি সুন্দরভাবে উপভোগ করেছ। তোমরা কেউ যদি এই ক্লাসটি আবার দেখতে চাও, তাহলে নিশ্চয়ই আমার ঘরে আমার স্কুল এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারো। তোমরা চাইলে আমাদেরকে ইমেইল করতে পারো। তোমাদের যে কোনো প্রশ্ন ও মন্তব্য আমরা জেনে তোমাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার সর্বাত্মক চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো, সুস্থ আছো। সরকারি বিধি মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে তোমরা বাড়িতে নিরাপদে থাকবে এবং সবসময় স্বাস্থ্যবিধি মেনে নিজেদেরকে সুস্থ রাখার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদেরকে ধন্যবাদ দিচ্ছি। সবাই ভালো থেকো।